হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমরা বহুদিন থেকে ক্লাস শুরু করিনি এবং আজ থেকে আমরা বিশেষ করে ক্লাস শুরু করেছি। আর আশা করি তোমাদের জন্য সারপ্রাইজও আছে। সারপ্রাইজ বলতে এই যে পিওয়াইকিউ সেটা করানো হচ্ছে সিডিপি এর 2016 যে আজকে পিওয়াইকিউ থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এই থাম্বনেল পিওয়াইকিউ করানো হবে এর আগের। এছাড়াও বিভিন্ন স্টেটে যে সমস্ত টিচিং প্রফেশনের এক্সাম হয়েছে সেই টিচিং প্রফেশনের যে এক্সাম, সেই এক্সামে যে সমস্ত সিডিপির কোশ্চিন এসেছে সেই কোশ্চিনগুলোকে পুরোপুরিভাবে 30 থেকে 40টা ক্লাসের মধ্যে কভার করানো হবে এবং প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টার উপরে থাকবে এবং ক্লাসে শুধুমাত্র কোশ্চিন করা নয়, সেই কোশ্চিনের যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটাকে আমরাকে ভালো করে বুঝতে হবে আমাদেরকে। তাহলে আমরা বিশেষ করে একটা, যদি বলতে চাই যে একটা সামান্যিক জ্ঞান, সেই জ্ঞানটা আমরা উপলব্ধি করতে পারবো। বুঝতে পারছো? কারণ গতবারের যে কোশ্চিনের প্যাটার্ন, সেই কোশ্চিনের প্যাটার্ন দেখে তোমরা বুঝেছো, প্রাইমারির যে কোশ্চিনের প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন দেখে তোমরা আশা করে বুঝে গেছো যে কোশ্চিন কিন্তু আগের মতো আসবে না। এর জন্য কম্প্রিহেন্সিভ আমার একটা আন্ডারস্ট্যান্ডিং চাই। কি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং চাই, কারণ রট মেমোরাইজেশনের মাধ্যমে শুধুমাত্র আমি কিছু প্রশ্নের উত্তর হয়তো করতে পারি, বাট আলটিমেটলি আমাকে কম্প্রিহেন্সিভ বা আন্ডারস্ট্যান্ডিং বেসিস যে কোশ্চিনগুলো, সেই কোশ্চিনগুলো কিন্তু আমরা করতে পারবো না। এর জন্য আমাদের কম্প্রিহেন্সিভ একটা বিষয় জানা দরকার। তো এই যে ক্লাস তো আমরা অবশ্যই দিব, তার সাথে সাথে এই যে পিওয়াইকিউ সিরিজ, সেই পিওয়াইকিউ সিরিজটাকে আমি কন্টিনিউ রাখবো। আপাতত আজকে আমি যে 2016 প্রথম শুরুয়াত করছি 2016 যে কোশ্চিনস, সেই নট অনলি কোশ্চিনটাকে ডিসকাস করা, শুধুমাত্র কোশ্চিনটাকে ডিসকাস করে কিছু হবে না, কোশ্চিনের যে এক্সপ্লেনেশন, কেন উত্তরটা হলো, তার অন্য যে অপশনগুলো দেওয়া আছে এগুলো কি হতে পারে, এগুলোই হচ্ছে আমাদের মূল আলোচনা। এবং পিওয়াইকিউ কোশ্চিনের মাধ্যম দিয়ে আমরা পিওয়াইকিউ এর মাধ্যম দিয়ে কি জানতে পারি, যে আমাদের কোশ্চিনের ধরন কেমন হতে পারে আর আমাদের যে নলেজ, কতটা নলেজ গ্যাপ রয়েছে আমাদের মধ্যে, আমরা কিন্তু বিশেষ করে সেটা জানতে পারি। বুঝতে পারছো? তো দেরি না করে আজকের যে ক্লাস, সেই ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। তোমাদের কোশ্চিনস দেওয়া হবে এবং কোশ্চিনে তোমরা অ্যান্সার করবে। আশা করি তোমরা কেউ এর আগেও যদি পিওয়াইকিউ সলভ করে থাকো এটা জানবে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যে এক্সপ্লেনেশনটা এখানে দেখব, সেটাই সব থেকে বড় হচ্ছে আলোচনার মূল বিষয়। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা তাহলে আজকের যে প্রথম কোশ্চিন, সেই কোশ্চিনটাকে বিশেষ করে দেখতে চাই। টপিক আজকে 2016 পিওয়াইকিউ এবং ডিটেল এক্সপ্লেনেশন আমরা কিন্তু দেখব। ক্লিয়ার? সো প্রথম যে আজকের কোশ্চিনস, সেই কোশ্চিনটা হচ্ছে, দুটো কোশ্চিনই আমি রেখেছি ইংলিশ এবং বেঙ্গলি, যার যেটা সুবিধা হবে সে সেটাই পড়বে। ঠিক আছে, আমি বেঙ্গলিটাকে পড়ে দিচ্ছি, কিছু কিছু টার্মস আমি ইংলিশেও পড়ে দেবো। শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? প্রশ্ন করার সময় এই জিনিসটাকে মাথায় রাখবে, কর্তব্যটা কার? কি বলেছে? শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টি করতে হবে, কিন্তু করতে হবে কাকে? শিক্ষককে। শিক্ষককে। ঠিক আছে? তো এই কোশ্চেনগুলোকে তোমাদের ভালো করে বিশেষ করে বোঝা দরকার, কোশ্চেনটা পড়া দরকার। কোশ্চেনকে তুমি সম্মান দাও, কোশ্চেন তোমাকে নাম্বার দেবে। যদি কোশ্চেন মনে করো এগুলো কোশ্চেন আমি পারবো, তাহলে ঠিক আছে, তাহলে তুমি নম্বর কি আসবে সেটা তুমি ভালো করেই জানো। তো এই জন্যই প্রশ্নটাকে ভালো করে বোঝা, 2-3 বার প্রশ্নটাকে পড়া। ক্লিয়ার? সো শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া হতে পারে, মাঝে মাঝে ভুল করার জন্য বকুনি দেওয়া, এটা তো নেগেটিভ, এটা কোনো মতেই হবে না। হচ্ছে কিনা? যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া, নো, কোনো মতেই না। খুব উচ্চ মান বজায় রাখার চেষ্টা করা, দেখো এটা তো হবে না, কারণ একটা ক্লাসে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে। তো বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকার দরুন আমাদের কি হবে বলতো, আমরা কিন্তু সেটা করতে পারবো না। তো প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে যদি আমি তাদের স্টুডেন্টদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে প্রেরণা সৃষ্টি করতে চাই, অর্থাৎ তাদের মোটিভেটেড করতে চাই, কিসের প্রতি? শিখনের প্রতি মোটিভেট করার জন্য আমাদেরকে কি করতে হবে? তাদেরকে এজ এ টিচার হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে কি? তাদেরকে উপদেশ দেওয়া। যখন তুমি কোশ্চিনটাকে পড়ছো, সেই কোশ্চিনটাকে এটা মনে রাখার চেষ্টা করবে, নিজেকে দিয়ে সবসময় কি করার চেষ্টা করবে, যে আমি কি করব এজ এ টিচার। যখন তোমাকে বলবে এজ এ স্টুডেন্ট, তুমি এজ এ স্টুডেন্ট ভাবার চেষ্টা করবে, তাহলে তুমি নিজের সঙ্গে রিলেট করতে পারছো কোশ্চিনটাকে। কথাটা বুঝতে পারলে? এটাই হলো কোশ্চিন পিওয়াইকিউ বা কোশ্চিন করা এবং তার যে ডিটেলস এক্সপ্লেনেশন, সেটাই জানার হচ্ছে মূল।
যাদের ইংলিশ তারা ইংলিশ এখানে দেখে নিতে পারবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন আমাদের বলা হচ্ছে যে শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব। আবার তোমাকে সেই কোশ্চিনস কি বলতো, এজ এ টিচার কি আমরা শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখার জন্য আমরা বিশেষ করে অপশনগুলোকে দেখব। দেখো, আমরা শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা বহুভাবে করতে পারি, বাট তোমাকে অপশন কি দিয়েছে সেই থেকে তোমাকে চুজ করতে হবে এখানকার যে বেস্ট অপশন। এই পেডাগজি টাইপের কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর মূল ভিত্তি হলো যে তোমাকে বেস্ট অ্যান্সার চুজ করা দরকার। হতে পারে দুটো অ্যান্সার, কিন্তু তোমাকে বেস্টটাকে চুজ করতে হবে। খুব সুন্দর বক্তৃতা দেওয়া হতে পারে, হতে পারে বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া, এটাও হতে পারে শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া এবং রোজ পড়া ধরা। আচ্ছা, এখানকার মধ্যে সব থেকে দেখো তিনটাই মনে হচ্ছে তোমার হবে, তিনটাই মনে হচ্ছে আগ্রহ বজায় রাখার জন্য, যে বক্তৃতা ভালো করে দিচ্ছি। বাট একটা কথা মাথায় রাখো তো, বক্তৃতা দিচ্ছে কেউ একজন, ভালোভাবে উদাহরণ দিচ্ছে, কিন্তু সব থেকে বেশি উপযুক্ত কি হয়, কি হয় যখন আমরা বা একজন টিচার ক্লাসে পড়াচ্ছেন, সেই পড়ানোর সময় সে বাস্তবিক জীবনের যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনার সঙ্গে রিলেট করছে, তার সঙ্গে তুলনা করে এবং সেখান থেকে উদাহরণ দিচ্ছে। তার ফলে সেই শিক্ষার্থী, এবং সেই উদাহরণগুলো আমরা কেমন দিব, যে বয়সের শিক্ষার্থী সেই বয়সের যে পরিবেশ, সেই বয়সের যে তার থিঙ্কিং প্রসেস, সেই বয়সের যে তার চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার উপর বেসিস করে আমরা কিন্তু সবসময় কি করার চেষ্টা করব, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তো অপশন হচ্ছে সি, শিক্ষার্থীদের পরিবেশ পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, টু সাইট এক্সাম্পলস ফ্রম দ্য লার্নার্স ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। কথাটা বুঝতে পারলে? এই হচ্ছে প্রশ্নের উত্তর। বক্তৃতাও দেওয়া, কিন্তু এখানকার বেস্ট যদি হয় তাহলে আমরা এখানে বেশি আগ্রহটাকে বজায় রাখতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 3, শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান। মোটিভেশন থেকে আবার এই প্রশ্ন। হ্যাঁ, ইমোশন মোটিভেশন নয়, মানে ইমোশন থেকে, আবেগ থেকে, বা প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান বা আবেগ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন। মানে শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত, মানে শিক্ষার্থীদের প্রক্ষোভ বোঝার তোমাদের এজ এ টিচার হিসেবে প্রয়োজন। তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের, প্রশ্নটা কি বলছে, যে এজ এ টিচার তোমার লার্নার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, প্রক্ষোভমূলক জ্ঞান থাকা প্রয়োজন। তার কারণটা কি? কারণ শিক্ষক শিক্ষার্থীদের কি করতে পারে, এবার বলছে শিক্ষক শিক্ষার্থীদের কি করতে পারেন। আমি বলছি প্রশ্নটাকে ভালো করে বুঝবে, এই জন্যই আমরা ভুল করে দিই, আর বাড়িতে এসে দেখি কি যে প্রশ্নটা তো পারতাম, খুব সহজ প্রশ্ন ছিল, আমি ভুল করে ফেলেছি। কেন? কারণ আমরা প্রশ্নটাকে প্রশ্নের মতো বুঝতে যাইনি। ঠিক আছে, যেই রকমই প্রশ্ন দিবি সেটাকে নিজের মতো করে নেওয়াটাই তোমার কাছে বেস্ট। ক্লিয়ার? তো শিক্ষক শিক্ষার্থীদের কি করবেন, উদ্বেগ দূর করতে পারবেন। যদি দেখো, তুমি একটা নর্মাল মানুষ মনে করো, তুমি একজন ব্যক্তির সমস্ত বিষয় সম্পর্কে জানো, বা তার উদ্বেগ, তার প্রক্ষোভ, তার ইমোশন সমস্ত কিছু জানো, তাহলে সেই ব্যক্তি কেন সমস্যা হচ্ছে বা কিছু হয়েছে তার, তাহলে তুমি সেটা জানলে তুমি সেটা দূর করতে পারবে। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের কাছে শুনতে চাই পেট খারাপ হলে কি খেয়েছিলে কি না খেয়েছিলে, কারণটাকে নির্ধারণ করার চেষ্টা করে। তার একটি কারণ কি? তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের কি করতে পারেন, এর ফলে কি করতে পারবেন। ডাক্তার তোমাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করছে যে তুমি কি খেয়েছিলে, তার ফলে সেই অনুযায়ী তোমাকে মেডিসিন দিবে, হচ্ছে কি না? তো এর ফলে তোমার কি হবে, পেট খারাপ ঠিক হবে। তো উদ্বেগ দূর করতে পারবেন, রাগ হলে শাসন করতে পারবেন। দেখো, যখনই এই শাসন করা, এগুলো তো নেগেটিভ ওয়েতে, উদ্বেগ দূর করতে পারবেন, হতে পারে শিক্ষার্থীদের পরীক্ষায় ভয় দেখিয়ে শান্ত রাখতে পারবেন, দেখো এগুলো সমস্ত নেগেটিভ। এবং হাসাহাসি বন্ধ করতে পারবেন। এখানকার যদি সব থেকে বেশি বলতে চাই যে উদ্বেগ মিনস এংজাইটি, তাহলে এংজাইটি শিক্ষার্থীদের মধ্যে একটা যে ভয় ভীতি, এটা কিন্তু দূর করতে পারবেন। কেন? কারণ এক্সাম রিলেটেড ভয়, আমি বিষয়টাকে বুঝতে পারছি না, তাহলে শিক্ষার্থীদের জানতে পারলে তুমি সেটাকে রিমুভ করতে পারবে। কথাটা বুঝতে পেরেছো? এরপর 4 নাম্বার কোশ্চিন যদি আমরা দেখি, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি। আমরা জানি রাইট ইনক্লুসিভ যে এডুকেশন, সেই ইনক্লুসিভ এডুকেশন মিনস আমরা যদি এনইপি 2020ও পড়ে থাকি, তাহলে সেখান থেকে সব থেকে বেশি মানে গুরুত্ব দেওয়া হয় যে এসডিজি, যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে 4 নাম্বার গোল, সেটার উপর বেস করেই আমাদের যে টোটাল এনইপি 2020, সেই এনইপি 2020টাকে তৈরি করা হয়েছে, ওটাকে বেস বানিয়ে। হলো, এরবার বলা হচ্ছে, এবং সেখানে ইনক্লুসিভ এডুকেশনের কথা, তাহলে বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোনটি। অর্থাৎ আমরা যদি ইনক্লুসিভ এডুকেশন করতে চাই, তাহলে
এখানকার মধ্যে কোনটি নয়? এক তো শিক্ষার অধিকার, আচ্ছা অবশ্যই প্রয়োজন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থই হলে শিক্ষার অধিকার এবং কোয়ালিটি এডুকেশন দেওয়া। শিশুশ্রম নিবারণ, অবশ্যই শিশুশ্রমটাকে আমাদের করা যাবে না, এটাকে নিবারণ করতে হবে, এর জন্য অ্যাক্ট আছে, এর জন্য অ্যাক্ট আছে আমাদের 2009 সালের একটা অ্যাক্ট রয়েছে, সরি 1986 এর একটা অ্যাক্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে আমাদের চাইল্ড লেবার প্রোটেকশন অ্যাক্ট বা প্রোহিবিশন রেগুলেশন 1986। 14 বছরের কম বয়সী শিক্ষার্থীদের সেখানে আমরা কি করতে পারবো না, সম্পূর্ণভাবে গৃহকর্ম বা বাইরের কোনো কর্ম করতে নিষিদ্ধ রয়েছে। তো এই আইন রয়েছে এখানে, এটা করা অবশ্যই, তাহলে এগুলো দূর করতে হবে। দৈহিক শাস্তি নিরোধ, দেখো এটা নিরোধ বলছে অবশ্যই। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, এখানে বলছে কাস্টডি অফ দ্য স্পেশাল নিডস চিলড্রেন, দেখো এটা কিন্তু ছিল না। বিশেষ চাহিদা যে সম্পূর্ণ যে সমস্ত শিশু তাদেরকে বলা হচ্ছে যে সবাইকে ইনক্লুসিভ এবং সমান কোয়ালিটি এডুকেশন, শিক্ষার অধিকার এগুলো সব দিতে হবে। দৈহিক শাস্তি অবশ্যই নিরোধ করতে হবে, কারণ আমরা বর্তমানে জানি যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, যখনই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলছি সেখানে তো দৈহিক শাস্তি অবশ্যই নিরোধ প্রয়োজন। কথাটা বুঝতে পারলে? তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, অ্যান্সার হবে আমার কি এটা। জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার ডি। এরপর বলা হচ্ছে নেক্সট, একটু দেখে নিচ্ছি যে শিক্ষার যে অধিকার আইন সেটা 2009 সালে হয়েছিল, এবং এই আর্টিকেলের যে আমাদের 21A বা 21-এর কো যদি বলতে চাই 21A, 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা। আর ভারতের সংসদে 2009 সালের 4ই আগস্ট কিন্তু এটা প্রণয়ন হয়, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সরি হ্যাঁ রাইট টু এডুকেশন, ঠিক আছে, আরটি অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে শিক্ষার অধিকার আইন। এরপর বলা হচ্ছে 1986 এর যে চাইল্ড লেবার প্রোটেকশন, 14 বছর কম বয়সী তারা, আর শাস্তি প্রতিরোধ, এটা তো অবশ্যই নিষিদ্ধ করা প্রয়োজন। কথাটা বুঝতে পারলে? তাহলে আমরা এখানকার ইনফরমেশনটাকে একটু জানলাম। এরপর বলা হচ্ছে আমার সার্বিক মূল্যায়নের অর্থ কি, যেটাকে আমরা অনেক সময় সার্বিক মূল্যায়ন বা চূড়ান্ত মূল্যায়ন বলে থাকি, সরি কম্প্রিহেন্সিভ, চূড়ান্ত মূল্যায়ন সামেটিভ ইভ্যালুয়েশন। সার্বিক মূল্যায়নের অর্থ কি? সার্বিক কম্প্রিহেন্সিভ, পুরোপুরিভাবে মূল্যায়ন, সমগ্র পাঠ্যক্রমের মূল্যায়ন, নাকি সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, নাকি সমগ্র বৌদ্ধিক সক্ষমতার মূল্যায়ন, নাকি সমস্ত শিক্ষার্থীদের একযোগে মূল্যায়ন। একটা কথায় মাথায় রাখো, যখন আমরা কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের কথা বলছি সেখানে শুধুমাত্র পাঠ্যক্রমের মূল্যায়ন হয় না, শুধুমাত্র বৌদ্ধিকের মূল্যায়ন না, আর একযোগে মূল্যায়ন করা নয়, একজন শিক্ষার্থীর সমগ্র দিক মূল্যায়ন করা, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ যে হচ্ছে একজন শিশুর, দৈহিক এবং বৌদ্ধিক, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল, সমস্ত কিছু কম্প্রিহেন্সিভ। এবং এর জন্য আমরা বিশেষ করে এই সর্বাঙ্গীন মূল্যায়নের জন্য বিশেষ করে যদি দেখি 360 ডিগ্রি যে ইভ্যালুয়েশন শব্দ এসেছে, এবং এটা এনইপি 2020-তেও বলা হয়েছে, তো সেখানে 360 ডিগ্রি যে ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশনের কথা বলা হয়েছে। এবং ক্লিয়ার? তাহলে এই গেল বোঝা আমার। সার্বিক মূল্যায়নের অর্থ হচ্ছে সমগ্র বিকাশের মূল্যায়ন। ক্লিয়ার? একটু আমরা এর দেখে নিব। সমগ্র মূল্যায়ন হচ্ছে কি, শুধুমাত্র একাডেমিক সাফল্য নয়, যে আমি পরীক্ষায় কত নম্বর পেলাম এটা নয়, স্বপাঠ্যক্রমিকে তার কেমন অবস্থা, মানসিক, সামাজিক, শারীরিক দিকগুলো তার মধ্যে যে অন্তর্ভুক্ত কতটা হচ্ছে সেটা। আর একটা বলা হচ্ছে স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক, যেটাকে বলা হচ্ছে শিক্ষাগত এবং স্বশিক্ষাগত, যেটা মডার্ন টার্ম যদি আমরা বলে থাকি। স্কলাস্টিক মানে বলা হচ্ছে যেটা কি বলতো, পুঁথিগত মূল্যায়ন, এবং স্বশিক্ষাগত যেটা মানে স্বশিক্ষাগত মানে হচ্ছে স্কিল, অ্যাটিটিউড, এগুলো ভ্যালুস, এগুলো যখন আমরা বলছি, তাহলে স্কলাস্টিক নলেজ যেগুলো আমাদের জ্ঞান, কগনিটিভ যে নলেজ, সেই নলেজগুলোর কথা বলা হচ্ছে। এই দুটো স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক যে ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশনটা আমার করা দরকার। কো স্কলাস্টিক মিনস স্কিলস, অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ সমগ্র মূল্যায়ন। দেখো আমি একটু আগে বললাম যে 360 ডিগ্রি মূল্যায়ন বা সমগ্র মূল্যায়ন প্রবর্তন করেছেন কি এনইপি 2020-তে, এটা কিন্তু বলা হয়েছে। 360 ডিগ্রি মূল্যায়ন বলা হচ্ছে কি, 360 মূল্যায়ন বুদ্ধিভিত্তিক, আবেগীয়, সামাজিক, নৈতিক, বহুমাত্রিক, ধারাবাহিক। এছাড়াও যদি আমরা ব্লুম টেক্সোনমি দেখি, 3টে যে ডোমেইন রয়েছে, সেই 3টে ডোমেইন সাইকোমোটর,
কগনিটিভ এবং এফেক্টিভ ডোমেইন। কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেইন, তিনটে ডোমেইনের যে মূল্যায়ন করা, সেই মূল্যায়নটাকেই বলা হচ্ছে। বিশেষ করে যদি আমরা দেখি তিনটা ডোমেইনের যদি মূল্যায়ন করি তো একটা কম্প্রিহেন্সিভ মূল্যায়ন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমরা এরপরে দেখি যে শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় কি। শিক্ষার্থীকে জানার কার্যকর উপায়, একজন শিক্ষার্থীকে আমরা কিভাবে জানতে পারবো? মূল্যায়নের মাধ্যমে অবশ্যই জানতে পারি কিছুটা, খেলা, তার বাড়িতে যাওয়া, পর্যবেক্ষণ। এখানে দেখো তোমরা বলতে পারো মূল্যায়ন, কিন্তু মূল্যায়ন তো ঠিক আছে শিক্ষার্থীকে জানার জন্য, একজন শিক্ষার্থীকে জানার জন্য মূল্যায়ন সবই ঠিক আছে, যে ফার্স্ট হলো সেকেন্ড হলো, তার থেকে সব থেকে বেশি জানা যদি আমরা দেখি পর্যবেক্ষণ। আমরা যদি অবজার্ভ করে থাকি সেই দৈনন্দিন জীবনে ক্লাসে কেমন পারফর্ম করছে, কি করছে, কি অ্যাক্টিভিটি করছে না করছে, তাহলে শিক্ষার্থীকে জানার এখান থেকে সব থেকে বেশি যদি হয় সেটা হচ্ছে কি আমার পর্যবেক্ষণ। মূল্যায়নের মাধ্যম দিয়ে আমরা যদি শুধু ফরমেটিভ বা সামেটিভ বিভিন্ন ধরনের মূল্যায়ন আছে, ঠিক আছে, তো পর্যবেক্ষণ হচ্ছে সব থেকে বেশি, যেখানে আমরা অবজার্ভ করে থাকি, দেখে থাকি তার কাজ করব। ক্লিয়ার? ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বিষয়। এরপর আমাদের নেক্সট যে প্রশ্ন বলা হচ্ছে সে প্রশ্নটা আমরা দেখে নিব। কোশ্চেন নাম্বার 7, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? মনে করো এখন তোমরা দুজন ছাত্র, তোমাকে একজন কেউ বারবার বিরক্ত করছে, তাহলে তুমি কি করবে? সহপাঠীকে শাস্তি দিবেন, আলাদা বসার ব্যবস্থা করবেন, সহপাঠীকে পরামর্শ করবেন আর অভিভাবককে ডেকে পাঠাবেন। দেখো, শাস্তি দেওয়া তো নিষিদ্ধ, আলাদা বসার ব্যবস্থা করা এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়, অভিভাবককে ডেকে আনা ঠিক আছে, এটাও একটা পার্মানেন্ট সলিউশন। সব থেকে বেস্ট সলিউশন এখানে কি? সহপাঠীকে পরামর্শ যদি আমরা কাউন্সিলিং করে থাকি, কি করা? কাউন্সিলিং যদি করে থাকি, তাদেরকে পরামর্শ সঠিকভাবে দেওয়া হয়, তাহলে কি করা হবে? তাহলে একটা সমস্যার সমাধান হবে। কথাটা বুঝতে পারলে? এখানকার বেস্ট অপশন সহপাঠীকে পরামর্শ দান করবেন, পরামর্শ দান করবেন। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর আমরা আজকের যে নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, সেই 8 এর দিকে যাই। হ্যালো, আচ্ছা, এরপর দেখবো কি শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্র ছাত্রীদের চিহ্নিত করবেন, মানে যেগুলো সব থেকে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমরা বলে থাকি, তাদেরকে কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো? তাদের পরীক্ষার ফল দেখে, শ্রেণীকক্ষে আচরণ দেখে, পারিবারিক তথ্য নিয়ে, অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। একটা কথা মাথায় রেখো, ব্রিলিয়ান্ট যখনই বলছে পরীক্ষার ফল দেখে সে অ্যাচিভমেন্ট মুখস্থ করে, আমরা অনেক সময় দেখি বাচ্চা মুখস্থ করতে পারছে, শুধুমাত্র তার মুখস্থ বিদ্যা রয়েছে বা রট মেমোরাইজেশন রয়েছে সেই জন্য পেতে পারে, কিন্তু এখানকার যে সব থেকে বেস্ট সেটা হলো তার আচরণ পর্যবেক্ষণ। একজন ব্যক্তিকে, একজন শিক্ষার্থীকে সব থেকে বেশি আচরণ যদি একজন শিক্ষক বুঝতে চায়, তাহলে তার আচরণ পরীক্ষা করা, আচরণ দেখা, অবজার্ভ করা, তার ক্লাসরুম বিহেভিয়ার কেমন সেটাকে অবজার্ভ করা সব থেকে বেস্ট উপায়। বুঝতে পারলে? সব থেকে বেস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট উপায়। হ্যালো, এরপর আমরা নেক্সট প্রশ্ন একটু দেখবো, প্রশ্ন নাম্বার 9। তাহলে একটা কথা মাথায় রাখবে, এই যে কোশ্চেন্স গুলো কেমন ভালো লাগছে বুঝতে, কেন উত্তরগুলো হচ্ছে না, কেন না হচ্ছে এই উত্তরটাকে, তাহলে নট অনলি পিওয়াইকিউ মানে নট অনলি আমি কোশ্চেনটা করলাম চুপচাপ, পিওয়াইকিউ মানে কেন অ্যান্সারটা হলো না, কেন হলো, এই বিষয়টাকে সব থেকে ভালো করে বোঝাটাই হচ্ছে আমার কি বলতো পিওয়াইকিউ করার যে লাভ, সেই লাভটাকে বোঝানো হচ্ছে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 9, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি? আমি যদি এজ এ টিচার, তোমাকে আবার ভাবতে হবে, দলগতভাবে কার্যভার দেওয়া, শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া, নাকি প্রধান শিক্ষককে নালিশ করা, নাকি কড়া শাস্তি দেওয়া? এগুলো তো হবেই না, এটা হবে না, এটা হতে পারে কিছুটা, বাট একটা কথা মাথায় রাখো, আমরা ভালো করেই জানি যে স্টুডেন্টসদের যদি আমরা কোনো, মানে আমরা একটা শব্দ শুনি কাজের মাধ্যমে শিক্ষা, কাজের মাধ্যমে শিক্ষা যদি আমরা কাজের মাধ্যমে করি, দলগতভাবে যখন আমি কার্য দিচ্ছি, তারা সেই কাজটাকে বা প্রজেক্ট দিচ্ছি কোনো একটা, সেই কাজটা করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, এবং দলগতভাবে কার্য করার মাধ্যম দিয়ে তারা একে অপরের রেসপন্সিবিলিটি জানতে পারছে, এবং দলগতভাবে কাজটাকে করার জন্য তারা শৃঙ্খলা, কেন শৃঙ্খলা হয়ে যদি কাজটা না করি তাহলে কিন্তু আমাদের কাজটা সঠিকভাবে হবে না। তাহলে একে আর অপরজনকে কি করতে মানতে হবে, তাকে শুনতে হবে,
তাহলে দলগতভাবে কার্যভার দেওয়াটাই হচ্ছে শৃঙ্খলা রক্ষার সব থেকে বেশি ভালো উপায়। ক্লিয়ার? এর জন্য অ্যান্সার হচ্ছে 9 1 নম্বর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমাদের কোশ্চেন নাম্বার 10। ক্লাস বড় হতে পারে, বাট ভেবে দেখে তোমরা এই ক্লাসটাকে করার পর তোমাদের কতটা মাইন্ড চেঞ্জ হয়ে যায়, কতটা বিষয় তুমি জানতে পারো কেন হচ্ছে, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো কি, কেন শিক্ষার্থীরা ব্যর্থতা হয়। মুখস্থ ক্ষমতা কম হতে পারে, আত্মস্থ করতে চেষ্টা করে না, ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা, শিক্ষককে অনুসরণ না করা। দেখো, মুখস্থ ক্ষমতা কম হলেও কেউ বানিয়ে অ্যান্সার লিখতে পারে, এটাও হতে পারে। ঘন ঘন পরীক্ষায় আয়োজন না থাকা, এটা ওইরকম কারণ হতে পারে না। শিক্ষককে অনুসরণ না করা, এটা কিছুটা কারণ হতে পারে, বাট নয়। একটা কথা মাথায় রাখো, নোট টু স্ট্রাইভ এসিমিলেশন, অর্থাৎ যদি সেই বিষয়টাকে, যে বিষয়টা তাকে পড়ানো হচ্ছে সেই বিষয়টা সে যদি আত্মস্থ না করে, তাহলে সব থেকে তার ব্যর্থতার কারণ হিসাবে মানা হবে। এখন তোমরা যদি শুধু মুখস্থ করার মাধ্যম দিয়ে পরীক্ষায় পাশ করতে চাও, হবে না। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোশ্চিন তোমাকে দেওয়া হচ্ছে, সেটা তুমি দেখতেই পাচ্ছ। তাহলে তোমাকে এর জন্য এসিমিলেশন, স্ট্রাইভ, আত্মস্থ করতে হবে, বিষয়টাকে আত্মস্থ করতে হবে। কথাটা বোঝা গেল? তাহলে 10 নম্বর কোশ্চিন অ্যান্সার হচ্ছে আত্মস্থ করতে চেষ্টা না করা। এটা হচ্ছে শিক্ষার্থীদের ব্যর্থতার প্রধান যে কারণ, সেই কারণ হিসাবে আমরা ধরতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার? এর জন্য আমরা কি করতে পারি? যথেষ্ট অনুশীলন করতে হবে তোমাকে। তুমি যে বিষয়টা পড়ছো সেই বিষয়টা আরো ভালোভাবে অনুশীলন করতে হবে। তথ্যকে আত্মসাৎ করতে হবে, করতে অক্ষমতা যদি হয়, তাহলে এগুলোর কারণ হতে পারে। ভুল শিক্ষাদানের পদ্ধতি যদি ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্যহীনতা। আমরা একটু আগে বললাম যে যখন বিষয়টা পড়ানো হচ্ছে স্টুডেন্টদেরকে, তাদেরকে যদি পারিপার্শ্বিক পরিবেশ থেকে উদাহরণ নিয়ে তাকে বোঝানো হয়, তাহলে সেই বিষয়টাকে তত গ্র্যাপস, তত এসিমিলেশন করতে পারবে। অর্থবহ শিক্ষা, মানে শিক্ষাদানের অভাব, যদি আমরা অর্থবহ শিক্ষক না দিয়ে থাকি, পড়িয়ে শুধু চলে গেলাম, জড় সড় নড়চড় ঝড় ভয় ভয় হয়, হ্যাঁ, এরকম করে পড়ে যদি চলে যাই, ঠিক আছে, কোনো মানে বোঝা নাই, কিচ্ছু বোঝা নাই, তাহলে এই বিষয়টা আমরা হয়তো দেখতে পাচ্ছি। ক্লিয়ার? শিক্ষার্থীদের চাহিদা আগ্রহের প্রতি অমনোযোগ। সিস্টেমই এরকম, স্কুলে যে কোনো আগ্রহ নাই, কিচ্ছু নাই, আসছি যাচ্ছি খাচ্ছি এরকম, তাহলে এই বিষয়টাকে আমরা বিশেষ করে করতে পারবো না। তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা বিশেষ করে বেশি হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলা হচ্ছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের? বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, মডার্ন এডুকেশন সিস্টেম, পাঠ্যক্রম ভিত্তিক, কারিকুলাম সেন্ট্রিক, শিশু কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক, বইভিত্তিক, বুকিশ বা টিচার সেন্ট্রিক। আমরা সবাই জানি বর্তমানের যে মডার্ন এডুকেশন, সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক। এটা কি? শিশু কেন্দ্রিক। বুঝতে পারলে? শিশু কেন্দ্রিক। আর শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় টিচারকে এজ এ ফ্যাসিলিটেটর, এজ এ গাইড হিসাবে ধরা হয়, মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট বিষয় বলা হচ্ছে কনসেপ্ট বলতে কি বোঝো। তোমাকে বলা এই কনসেপ্টটা তুমি বুঝেছো? তো এখানে এটাই মানে বলা হচ্ছে ধারণা বলতে কি বোঝো। তোমার এই বিষয়টা সম্পর্কে কনসেপ্ট আছে কিনা ভালো করে বোঝার চেষ্টা করো। বলে হয় তোমাকে এই বিষয়টা ধারণা আছে কিনা। নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি, কল্পনা, ইমাজিনেশন, পিকচার, জাজমেন্ট, স্পেসিফিক নলেজ। একটা জিনিস ভালো করে মনে করার চেষ্টা করো, যখন তোমাকে বলা হয় যে এই বিষয়টি সম্পর্কে বা এই টপিকটি সম্পর্কে তোমার ধারণা আছে কিনা, ডু ইউ হ্যাভ এনি কনসেপ্ট অ্যাবাউট দিস টপিক or a specific species, a specific man, specific things, particular things। তারে মানেটা বুঝতে পারছো? কনসেপ্ট একটি স্পেসিফিক বিষয়ের সম্পর্কে তোমার জ্ঞান, তারে স্পেসিফিক বলে যেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট একটা নলেজ। তো কনসেপ্ট হচ্ছে একটা নির্দিষ্ট জ্ঞান, একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে, বস্তু সম্পর্কে, ব্যক্তির সম্পর্কে জ্ঞান। এই বিষয় সম্পর্কে তোমার কনসেপ্ট রয়েছে কি নয়। কথাটা বুঝতে পারলে? এই গেল আমার ব্যাপার। কনসেপ্ট, ধারণা, একটি সাধারণ শ্রেণী বা শ্রেণীবিন্যাসের ভাবনা। পাখি কি করে, পাখি সম্পর্কে একটা ধারণা রয়েছে, পাখি উড়ে যায়, ডিম পাড়ে, পাখির পালক থাকে, তাহলে এগুলো একটা ধারণা। স্কিমা আমরা একটা শব্দ জানি, যেটা কি বলা হয়েছিল, কার শব্দ, কোথায় বলা হয়েছিল বলো তো? পিয়াজের যে থিওরি, সেই পিয়াজের থিওরিতে স্কিমা হচ্ছে একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক, একটা মানসিক কাঠামো। এটাও কিন্তু কনসেপ্টের মতোই, স্পেসিফিক একটা সম্পর্কে জ্ঞান। এরকম কি স্কুলে যাওয়া স্কিমা, মানে স্কুলে যাব, এটা একটা আমার কনসেপ্টে রয়েছে, এটা স্কিমা। সকালে ঘুম থেকে ওঠা, স্কুলের জন্য প্রস্তুতি হচ্ছে, ক্লাসে যাওয়া, পাঠ শেখা, ফিরে আসা, এগুলো।
আইডিয়া, আইডিয়া হচ্ছে কনসেপ্ট আর আইডিয়ার মধ্যে ডিফারেন্স হচ্ছে, কনসেপ্ট হচ্ছে একটা স্পেসিফিক টপিক সম্পর্কে, স্পেসিফিক বিষয় সম্পর্কে নলেজ। আইডিয়া হচ্ছে কোন একটা সমস্যা সম্পর্কে বা আচ্ছা তোমার এই বিষয়ে কোনো আইডিয়া আছে, কখন জিজ্ঞাসা করা হয়? যখন স্পেসিফিক কোনো তুমি সমস্যায় পড়ো, আচ্ছা এই জিনিসটা কি, তোমার কোনো আইডিয়া আছে? না, আমার কোনো আইডিয়া নেই, আইডিয়া নেই। তাহলে আইডিয়া মানে হচ্ছে এই বিষয়টা সম্পর্কে কোনো সাধারণ চিন্তা তোমার রয়েছে কিনা, কোনো বিষয় সাধারণ জানো কিনা, এটা ব্যক্তিগত চিন্তা তোমার। আইডিয়া বিশেষ করে একটা ব্যক্তিগত, যে স্কুলে লাইব্রেরি থাকলে পড়াশোনা আরো মজার হবে, এটা ব্যক্তিগত চিন্তা। তুমি মনে করো ব্যক্তিগত আইডিয়া, আচ্ছা এটা এই আইডিয়াটা হলে খুব ভালো হয়, স্কুলে যদি লাইব্রেরি থাকে তার পড়াশোনা আরো মজার হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা আইডিয়া, তোমার কাছে আইডিয়া রয়েছে বা এই আইডিয়া তুমি এক্সিকিউট করতে পারো, এটা একটা সাধারণ চিন্তা, সাধারণ সমস্যা সম্পর্কে একটা চিন্তা। ক্লিয়ার? চিন্তা মানে চিন্তা করো না, চিন্তা মানে থিঙ্কিং, এটাকে বলছে থিঙ্কিং করা। হলো কোশ্চেন নাম্বার 13, জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে? শৈশবে, প্রান্তিক বাল্যকালে, যৌবনকালে, প্রথম বাল্যকালে। শৈশবের মানে জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে, যদি আমরা একটু দেখি কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, তাহলে আমরা এটা দেখি। দেখো এটা কিন্তু আমরা কি বলা হয়, এটা হচ্ছে বিশেষ করে শৈশবকাল। কি বলতো, এটা হচ্ছে বিশেষ করে আমাদের শৈশবকালে এরা কিন্তু কথা বলতে শেখে, শৈশবেই শিখে যায়, 2-3 বছর পর থেকেই মোটামুটি মোটামুটি তোর 2 মাস 2 বছর 12 মাস পরেই তারা কথা বলতে একটু একটু করে শিখে যায়, মানে শব্দ বলতে পারে। আমরা যদি দেখি, একটু দেখে নিই, এখানে তোমাদের একটা স্পেসিফিক নোটস দেওয়া আছে। 2-3 মাসের মধ্যে কুকুড়ানো বা নরম স্বরযুক্ত বাবলিং, আমরা জানি শব্দটা শুনেছি বাবলিং কি করা, হ্যাঁ ব্যঞ্জন শুনি গা গা মা মা, এগুলো যে করে, এগুলো হচ্ছে গাগা করানো বা বাবলিং করানো 4 মাস। 7 মাসে শিশু অন্যের সঙ্গে বাক্য আলাপের মতো পালাক্রমে কথা বলার চেষ্টা করে। 8 মাসে তারা ধ্বনিকে অর্থের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে। 9 থেকে 12 মাসের মধ্যে বললাম 1 বছরের কাছাকাছি মামা ডাডা এগুলো বলতে থাকে। 12 মাসে প্রকাশ্য শব্দমালা 2 থেকে 12টি শব্দ পর্যন্ত বলতে পারে। আর 18 থেকে 24 মাসে 2-3টি শব্দের বাক্য গঠন করতে পারে। কিরকম? মা আমি বাইরে যাব, মা আমি খাবো, এইরকম তারা করতে পারে। কথাটা বুঝতে পারলে? কথা বুঝতে পারলে? এই গেল ব্যাপার। নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 14, শিশুর প্রথম সমাজায়নে বা সোশ্যালাইজেশন যেটাকে বলছে বা সামাজিকীকরণে সাহায্য করে, মানে শিশুর প্রথম সামাজিকীকরণ যখন শুরু করবে সেক্ষেত্রে কি সাহায্য করে? ভাষা, একাকিত্ব, পর্যবেক্ষণ, স্বাধীনতা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, আইসোলেশন, অবজারভেশন এবং ইন্ডিপেন্ডেন্স। দেখো সোশ্যালাইজেশন তুমি করতে চাইছো, মানে আমি একটা সোসাইটিতে রয়েছি, ওই সোসাইটিতে যে সমস্ত ব্যক্তি রয়েছে বা একটা শিশু যখন সেই সোসাইটিতে রয়েছে অন্যান্য শিশুর সঙ্গে সংলাপ করছে, তাদের কাছে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলছে, তাহলে প্রথম কি প্রয়োজন? ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা প্রয়োজন। সোশ্যালাইজেশন করা, অন্য ব্যক্তির সঙ্গে কথা বলা, অন্য বাচ্চার সঙ্গে কথা বলা, শোনা, তাদেরকে ইয়ে করা, তাদের সঙ্গে খেলাধুলা করা, সমাজায়ন করছে। কথাটা বুঝতে পারলেন? এইগুলো ব্যাপার। তাহলে সমাজায়নের ক্ষেত্রে এই বিষয় ভাষা হচ্ছে প্রথম। ক্লিয়ার? ভাষা হচ্ছে আমার প্রথম। নেক্সট প্রশ্ন, আচ্ছা এটাই এখানে ওইটিকে বলা হয় ভাষা প্রথম ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে, ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? আমরা একটু আগে দেখলাম কনসেপ্ট, তো কনসেপ্ট যে আমাদের ফরমেশন হয়, এই কনসেপ্ট যে আমাদের গঠন হয় বা ধারণা যে আমাদের গঠন হয়, সেই ধারণা কিসের উপর নির্ভর করে গঠন হয়? লার্নিং এর উপর, সঞ্চালনের উপর, ভিশনের উপর, মানে কোনো দৃষ্টির উপর, ইমাজিনেশন, কল্পনার উপর। একটা কথা বলা যেত, আমরা কোনো বিষয়ে একটা কনসেপ্ট যখন জানি, মানে এই বিষয় সম্পর্কে আমার কনসেপ্ট আছে, তার আগে কি হতে পারে? আমি বিষয়টা শিখেছি, আমি বিষয়টাকে শিখেছি, না হলে আমি কি করে পারবো? নিশ্চয়ই পারবো না। কথাটা বুঝতে পারলে? তাহলে কনসেপ্ট আমার সেখান থেকে হয়। কথা বুঝতে পারছো? তাহলে কনসেপ্ট শিখনের উপর, যখন আমরা বিষয়টাকে শিখছি, আমরা দেখছি এবং সেই বিষয়টা সম্পর্কে জানতে পারছি, তাহলে বিষয়টা আমার একটা শিখন হয়েছে এবং সেই শিখন সম্পর্কে আমার, সেই শিখন থেকে আমার একটা কনসেপ্ট হলো সেই বিষয় সম্পর্কে, সেই বিষয় সম্পর্কে। তাহলে এই হলো আমার 15 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে, প্রশ্নটা শোনার বোঝার চেষ্টা করবে, লাইনটা কিন্তু ক্লিয়ার, মানে ফুললি হয়নি, তোমাকে ফুল করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে, সহযোগিতামূলক মানে একে অপরের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে শিখন করছি, বিষয় শিখছি। যখন 4 জন পিয়ার্স বসে কি করে আলাপ আলোচনার মাধ্যমে
শিখন গ্রহণ করি। আর সেই যে আলাপ আলোচনা বা পিয়ার শিখনটাকে, এটা ভালো করে মাথায় রাখবে, এটাকে বলা হয় পেরাগজি। কি বলা হয়? পেরাগজি। পেরাগজি বলা হয়, ঠিক আছে? তাহলে এই শিকনের ফলে পেরাগজি, যেটা 2008 সালের পর থেকে দুজন ব্যক্তি করে এটাকে শব্দটাকে টার্মোলজিস্টটা দিয়েছিলেন, আমার নাম মনে পড়ছে না, এরপরের দিনে তোমাদের আমি বলে দিব সেটা, ঠিক আছে? 2008 সালে, এইটুকু আমার মনে আছে। তো পেরাগজি শব্দটা, তো এটাকে বলা হচ্ছে পিয়ার্স লার্নিং, যেটাকে বলা হয়। তো শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে শিক্ষার্থীরা কি স্বনির্ভর হয়, শিক্ষার্থীরা সকলেই সমান শেখে। দেখো, কোনোদিনও এতগুলো ক্লাসে মানে তোমরা যে এইখানে এতগুলো স্টুডেন্ট দ্বারা শুনছো, তোমরা সবাই কি সমানভাবে নিবে? কোনো মতেই না, কোনো মতেই না। তাহলে সবাই সমানভাবে শিখবে না। চারজন যদি তোমরা বিষয় কনসেপ্ট আলোচনা করো, সেখানেও তোমরা সমানভাবে শিখবে না। সবাই ইনফরমেশনটা নিয়ে থাকে, একজনের কাছ থেকে প্রসেসিং নিজের মতো করে নেয়। কথাটা বুঝতে পারে? এবং সবার যে ক্যাপাসিটি ইনফরমেশন নেওয়া এবং সেটাকে রিটেইন করা এবং সেটাকে প্রসেসিং করা সবার আলাদা। তো এটা তো কোনো মতেই হবে না। শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, সহযোগিতামূলক কখনো প্রেরণা কমে যায় না। তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না, অবশ্যই শিক্ষকের প্রয়োজন থাকে না। তাহলে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, কি লার্নার্স বিকাম সেলফ রিলায়েন্ট। তারা একে অপরের সঙ্গে স্বনির্ভর হয়, যে আমরা একটি বিষয় সম্পর্কে সংলাপের মাধ্যমে আমরা পেরাগজি মেথড অ্যাপ্রোচ করে পেরাগজি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে আমরা বিষয় শিখতে পারছি। কথাটা বুঝতে পারলে? তাহলে এইরকম ভাবে বিষয়গুলো আমাদের বুঝতে হবে। 30 মিনিট। নেক্সট প্রশ্ন, কোনটি ঠিক? তোমাকে অপশন দেওয়া আছে 4টি। সব সময় সরি, উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা, যেটাকে বলা হচ্ছে গিফটেড যারা চিলড্রেন যদি বলে থাকি আমরা, সবসময় শান্তশিষ্ট হয়ে থাকে। যারা উচ্চ মেধা সম্পন্ন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবসময় এরা কি শান্তশিষ্ট হয়, সর্বদাই অসাধারণ আচরণ করে, নাকি দ্রুত সমস্যার সমাধান করে, নাকি দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে। কথাটা বুঝতে পারলে? 17। তাহলে দেখো, সর্বদাই যদি আমরা বলতে চাই, দেখো শান্তশিষ্ট তো হতে পারে না, সমস্যার সমাধান করতে পারে কিছুটা, বাট গিফটেড যারা চিলড্রেন তারা বিশেষ করে আমরা যদি এখানকার সব থেকে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখতে চাই, সর্বদা একটা অসাধারণ আচরণ করে, দ্রুত সমস্যার সমাধান করতে পারে। বাট সব থেকে বেস্ট অপশন হচ্ছে এখানে, যদি যেহেতু আমাকে একটা চুজ করতে হবে, তাই সর্বদাই অসাধারণ একটা আচরণ করে, এক্সট্রা অর্ডিনারি তারা কিছু, তার জন্য তাদের গিফটেড চিলড্রেন বলা হয়। সমস্যার সমাধান করতে পারছে হতে পারে, বাট এক্সট্রা অর্ডিনারি তারা একটা অসাধারণ আচরণ করে, আচরণ মানে একটা এক্সট্রাঅর্ডিনারি বিহেভিয়ার করে থাকে, সেটা সমস্যার সমাধানও তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, দ্রুত কাজও হতে পারে। বাট এখানকার সবগুলোই যদি ইনক্লুডেশন করতে চাই, তাহলে সর্বদাই অসাধারণ একটা আচরণ করে থাকে। ক্লিয়ার? এক্সট্রাঅর্ডিনারি একটা বিহেভিয়ার করে। কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন, এজ এ টিচার হিসেবে তোমাকে আবার ভাবতে হবে, এজ এ টিচার হিসেবে তোমাকে এই কোশ্চেনটাকে ভাবতে হবে যে কিভাবে তুমি শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবে। তাদের কখনো শাসন না করে, তাদের ক্লাসে পূর্ণ স্বাধীনতা দিয়ে, কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে, উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দিয়ে। শাসন না করে, তাদের শাসন করতে হবে। শাসন মানে সেই শাসনের কথা বলা হচ্ছে না, নেগেটিভ ইনফোর্সমেন্ট দেওয়া যেতে পারে, এটা এক ধরনের শাসনই হতে পারে। নেগেটিভ ইনফোর্সমেন্ট আমরা দিতে পারি, যেটা তোমরা জানো, আশা করি ইনফোর্সমেন্টের কনসেপ্ট তোমাদের রয়েছে। যদি না থাকে আমাকে বলবে যে আমরা জানি না, তাহলে আমি একটা শর্টস ভিডিও তৈরি করে রিইনফোর্সমেন্টের কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দিব এবং এক্সাম্পলের সহিত। ক্লাসে পূর্ণ স্বাধীনতা দেওয়াটাও ঠিক আছে, দিব। কারোর প্রতি দেখো, তুমি উদ্বেগ কেন সৃষ্টি হচ্ছে, পূর্ণ স্বাধীনতা দিয়ে দেখো উদ্বেগ এখান থেকে সব থেকে তুমি ভাবার চেষ্টা করো প্রশ্নটাকে, যে উদ্বেগ কখন সৃষ্টি হবে, কোন লাইনটার মধ্যে দিয়ে উদ্বেগ সৃষ্টি হতে পারে। যখন তুমি পক্ষপাতিত্ব করবে, যে একজনকেই শুধু প্রশ্ন ধরছো আর একজনকেই ভালোভাবে বোঝাচ্ছ, ওকেই ওর দিকে শুধুমাত্র তুমি তাকিয়ে থাকছো আর বাকি স্টুডেন্টদেরকে দিয়ে তাকাচ্ছ না, উদ্বেগ তো তখনই হবে না। তো উদ্বেগ যেন সৃষ্টি না হয়, এর জন্য আমি পক্ষপাতিত্বই করবো না, সবাইকে সমানভাবে গুরুত্ব দিব। কথাটা বুঝতে পারলে? সবাইকে সমানভাবে গুরুত্ব দিব। সো দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে আমরা উদ্বেগটাকে দূর করতে পারবো। উদ্বিগ্ন না হওয়ার উপর দিতে, আমরা এদিকে পক্ষপাতিত্ব করছি, আবার উদ্বিগ্ন বলছি না তোমরা উদ্বিগ্ন হইও না। আমরা পক্ষপাতিত্ব করবোই না, সবাইকে সমানভাবে কি করব, ট্রিট করব। তো যার ফলে বলা হচ্ছে কিভাবে উদ্বেগ করবেন, এই পক্ষপাতিত্ব না করে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আজকের 19 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায়
আমরা যদি কোনো শিক্ষার্থীকে পরিবেশ সম্পর্কে শিক্ষা প্রদান করতে চাই, তাহলে এখানকার মধ্যে সব থেকে বেস্ট উপায় কি? অপশনগুলো দেওয়া আছে এবং অপশন অনুযায়ী তোমাকে ভাবতে হবে। কথাটা বুঝতে পারলে? মাইন্ড তোমার প্রশ্নে থাকবে। পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি, মানে পরিবেশের সঙ্গে ডাইরেক্ট তোমাকে দেখা এবং সেখান থেকে শেখানো। পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা, যেটাকে থিওরিটিক্যাল কনসেপ্ট বলা হচ্ছে। যে আমরা যেরকম থিওরিটিক্যাল কনসেপ্ট এরকম পরিবেশে বই দেওয়া আছে, পলিউশন এইভাবে হয়, পলিউশন ওইভাবে হয়, এইরকম ভাবে হয়, আমাদের এরকম প্লাস্টিক ইউজ করতে হবে না, আমরা বইয়ের মাধ্যমে পড়াচ্ছি বাট আমরা প্র্যাকটিক্যালি করাচ্ছি না, এটাকে বলা হচ্ছে। বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পড়ানো এবং পরিবেশ বিদ্যা পড়ানো। দেখো এই তিনটে থিওরিটিক্যাল নলেজ। আর আমরা জানি অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিস্ট এবং অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি কারিকুলাম, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ এবং অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি কারিকুলাম, যদি আমরা স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যম দিয়ে কোনো বিষয় শেখাই, তাহলে সেটা সব থেকে বেশি কার্যকরী। যার জন্য পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি। কোশ্চিনটাকে এইখানেই উত্তর দিতে হবে। বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা, কিছুক্ষণের জন্য তোমার মনে হতে পারে এটাও তো, বাট সচেতন করে তোলা, কিন্তু তার আগে বলছে যে প্রত্যক্ষ পরিচিতি। তো 19-এর কোশ্চিন হচ্ছে আমার অপশন এ। ব্যাপারটাকে বুঝতে পারছো? কোশ্চিনটাকে কিভাবে ভাবতে হবে। নেক্সট বলা হচ্ছে ভাইগোটস্কির মতানুযায়ী কি কৃষ্টি, যেটাকে কৃষ্টি কালচার বা সংস্কৃতি বলতে পারো তোমরা, সংস্কৃতি বা কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণায়ক, কৃষ্টি শিখনের সহায়ক উপাদান। যদি তোমরা ভাইগোটস্কির তত্ত্ব পড়ে থাকো, না হলে তোমরা, আমি ভাইগোটস্কির তত্ত্ব এই ক্লাসে বহুবার করিয়েছি, তোমরা চাইলে আবারও করিয়ে দিব। ভাইগোটস্কির তত্ত্ব থেকে সেখান থেকে প্রশ্ন আসে এবং ভাইগোটস্কির তত্ত্বের সেখানে সব থেকে তিনটা বিশেষ করে মূল যে বিষয়, সেই তিনটা বিষয় রূপরেখা কি? সংস্কৃতি, এবং সংস্কৃতি আমাদের শিক্ষা সহায়ক হিসাবে কাজ করে। ভাষা সংস্কৃতির মূল, এবং আমরা ব্যক্তি সম্প্রদায় একে অপরের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে, এই সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে, তাহলে সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা এবং সংস্কৃতি। আর সংস্কৃতি কি করে? শিখনের একটা সহায়ক উপাদান হিসাবে কাজ করে। শিখনের একটা সহায়ক উপাদান হিসাবে কাজ করে। কি? এক তো সামাজিক মিথস্ক্রিয়া, সংস্কৃতি এবং ভাষা। যে সংস্কৃতিতে আমরা বসবাস করছি, সেই সংস্কৃতিতে আমরা বেশি বেশি শিখতে পারবো, ইন্টারাকশনের মাধ্যমে শিখতে পারবো, সামাজিক মিথস্ক্রিয়া করে শিখতে পারবো, এবং ভাষা আমাকে সেই মিথস্ক্রিয়া করতে সাহায্য করবে এবং সোশ্যালাইজেশন করতে সাহায্য করবে। একটু আগে আমরা পড়লাম ভাষা আমাদেরকে সাহায্য করছে। তাহলে কৃষ্টি বা কালচার শিখনের সহায়ক উপাদান হিসাবে কাজ করে। কি করে? সহায়ক উপাদান হিসাবে কাজ করে। তাহলে প্রশ্নের উত্তরটা ভাইগোটস্কির যদি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি আমরা একটু দেখে থাকি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, এই যে তোমরা এই বিষয়টা দেখো, আমি যেটা বললাম সেটা এখানে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে, ম্যাথমেটিক্স লার্নিং অফ চিলড্রেন ডিপেন্ডস অন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা যারা জয়েন হতে চাও জয়েন হও। আর আমি বলছি, আমি যেটা বলেছি এবারে কিন্তু সেটা কমপ্লিট করাবো। তোমাদের 30 সেট মিনিমাম সিডিপির কোশ্চিন করাবো। প্রশ্ন ইংলিশ বেঙ্গলি দুটোই থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, বুঝতে পারলে? টোটাল দেওয়া থাকবে, চিন্তা করো না, যেটা বলেছি আমি ডেলিভার করব। শিশুদের গণিত শিখন নির্ভর করে কার উপর? পরিণমনের উপর, ম্যাচুরেশনের উপর, বৌদ্ধিক ক্ষমতার উপর, আগ্রহের উপর, স্থানিক যৌক্তিক বিকাশের উপর, ডেভেলপমেন্ট অফ স্পেশাল রিজনিং। গণিত শিখনের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে সব থেকে বেশি কে হতে পারে বলো? পরিণমনের উপর নাকি কোনটি? বৌদ্ধিক ক্ষমতা। বৌদ্ধিক ক্ষমতা বলা হচ্ছে তোমাদের বিশেষ করে ইন্টেলেকচুয়াল যে তোমাদের এবিলিটি, সেই এবিলিটিটা, নাকি তোমার আগ্রহের উপর? এখানে সব থেকে বেশি দেখো ইন্টেলেক্ট যদি আমরা নাও, মানে ঠিক আছে বুদ্ধি আমাদের রয়েছে, এটা বুদ্ধি একটা উপাদান হিসাবে কাজ করে কোনো বিষয় শেখার, পরিণামের উপর, ঠিক আছে, বাট আমি সমস্ত বুদ্ধি রয়েছে, সব কিছু রয়েছে, স্থানিক যুক্তি সব কিছু রয়েছে, বাট আমার আগ্রহী নেই শেখার, আমি কি করে শিখতে পারবো? তো এই জন্যই অপশন হচ্ছে আমার আগ্রহের উপর। সবকিছু রয়েছে বাট আমার আগ্রহী নেই, আমার তো বুদ্ধি রয়েছে, বুদ্ধিটা অন্য কোনো কাজের জন্য, আমার গণিত শেখার জন্য নেই, আগ্রহের উপর। তাহলে শিশুর গণিত শিখন, এখানে বিশেষ করে বলা আছে শিখন নির্ভর করে, আর এখানে একটু দিয়ে দিয়েছে গণিত শিখন নির্ভর করে। তো আগ্রহের উপর, কিসের উপর? আগ্রহের উপর। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22। হ্যাঁ, জ্ঞান, আগ্রহ, অভিজ্ঞতা দুটোর মধ্যেই।
জ্ঞানের উপর নির্ভর করে, ঠিক আছে। এরপর কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়, মানে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি বলা হচ্ছে। সো ক্রিয়েটিভিটি কার সঙ্গে রিলেটেড নয়? দ্রুত চিন্তা করতে পারা, কেউ একজন দ্রুত চিন্তা করতে পারছে, এটা কি ক্রিয়েটিভিটির সঙ্গে রিলেটেড নয়? নাকি অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, যা বরাবরই ভাবে কোনো ব্যক্তি, নর্মাল যে ব্যক্তি তারা পারবে না, কিন্তু যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট তারা মনে করে যে অসম্ভব বিষয়ে কোনো একটা সম্পর্ক লক্ষ্য করছে। একটানা পরিশ্রম করা, বিচিত্র উপায়ে সমস্যা সমাধান করা। দেখো এগুলো সবগুলোর মধ্যে সব থেকে তোমার নেগেটিভ কোনটা মনে হচ্ছে? দেখো একটানা পরিশ্রম, সবাই পরিশ্রম করতে পারে লোকে, বাট তাকে আমরা ক্রিয়েটিভ বলতে পারবো না, সেই পরিশ্রমী ব্যক্তি বলতে পারবো। দ্রুত চিন্তা করতে পারাও ক্রিয়েটিভিটির মধ্যে, অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করে পারাও আমরা পজিটিভ দেখছি ক্রিয়েটিভিটির মধ্যে, একটানা পরিশ্রম করা নো। তাহলে 22-এর অপশন সি, বিচিত্র উপায়ে সমস্যা সমাধান করা, ক্রিয়েটিভিটির এটাই তো একটা মূল বৈশিষ্ট্য যদি আমরা দেখতে চাই। বিভিন্ন বিষয়ে সমাধান, সমস্যার সমাধান, ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারছে। ক্লিয়ার? ক্রিটিক্যালি থিঙ্কিং এবিলিটি তার মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23, শিক্ষার্থীদের শিখনের জন্য কতটা প্রস্তুত তা কিভাবে বোঝা যায়? শিক্ষার্থী শিখনের জন্য কতটা প্রস্তুত তা কিভাবে বোঝা যায়? একজন শিক্ষার্থী শিখন করতে চাইছে, হ্যাঁ, শিখনের জন্য প্রস্তুত রয়েছে কিনা তা কিভাবে আমরা বুঝতে পারবো? স্বতঃস্ফূর্ত আগ্রহ রয়েছে তার নিজের, স্পন্টেনাস, শিক্ষকের প্রশ্নের সঠিকভাবে উত্তর দেন, শিক্ষককে নোট দিতে অনুরোধ করা, নাকি গৃহকৃত্য নিয়মিত করা বা হোমওয়ার্ক রেগুলারলি সে করছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে আমি যদি আগ্রহী থাকি, মানে ও যে শিখনের জন্য, মানে শিক্ষার্থী শিখনের জন্য প্রস্তুত রয়েছে কি, যখন আগ্রহ থাকবে সেই প্রতি, আগ্রহ রয়েছে মানে কি ওই বিষয়টা সে শিখতে চাইছে, তার মানে বলছে স্পন্টেনাস ইন্টারেস্ট বা স্বতঃস্ফূর্ত যদি আমরা আগ্রহ দেখি, সেই আগ্রহটাই সব থেকে বেশি শিখনের প্রতি। কথাটা বুঝতে পারলে? আমরা যদি পেভলভের থিওরি সেখানকাও যদি দেখতে চাই, শিখনের থিওরিগুলো, সেই থিওরিগুলো যদি দেখতে পাবো প্রস্তুতির সূত্র, মানে প্রস্তুতি, আগ্রহ রয়েছে, প্রস্তুতি রয়েছে শিক্ষার্থী, তাহলে আমরা পারছি। কথাটা বুঝতে পারলে? এই গেল ব্যাপার, হলো। এরপর নেক্সট কোশ্চিন আমরা একটু দেখে নিই, কোশ্চিন নাম্বার 24। কোশ্চিন নাম্বার 24, আর মাত্র 6টা কোশ্চিন। পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে, সম্ভাব্য কারণ কি হতে পারে? এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যালি থিঙ্ক করতে হয়। তারা ক্লাসে মনোযোগ দেয়নি, কেউ পারে না দিতে পারে, সেটা আমরা জানি না, সবাই নাও দিতে পারে, কেউ কেউ দিতে পারে। বাড়িতে বিষয়টি পড়েনি, আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো ইজ এ টিচার হিসাবে এখান থেকে। পরীক্ষার খাতা শিক্ষার্থী, অধিকাংশ শিক্ষার্থী এটাই করছে, ভুল করছে। প্রশ্নের ভাষা ঠিক হয়নি, নাকি শিক্ষক বলেননি যে বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা ওই কারণগুলো বলতে পারবো না, বাট আমরা এখানে এটা বলতে পারবো যে হ্যাঁ, প্রশ্নের ভাষাটা ঠিক না হওয়ার জন্য কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না। ক্লাসে মনোযোগ দিয়েছে কিনা আমরা কি করে বলবো? বাড়িতে বিষয়টি পড়েছে, তারা বাড়িতেই জানে, এবং শিক্ষক বলেনি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা জানে। তো বলা হচ্ছে এখানে যে প্রশ্নের ভাষা যদি সঠিক না হয়, এই কনটেক্সটটা তোমাকে ভাবতে হবে যে এখানে বিশেষ করে বিষয়টা কি, ওটা তুমি জানো না, তাহলে প্রশ্নের ভাষা যদি সঠিক, কমন উত্তর কোনটা হতে পারে, কথাটা বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের পেডাগজিক্যাল কোশ্চেন। পেডাগজিক্যাল কোশ্চেন, খেলা এখানেই, মজা এখানেই, নাম্বার এখানেই তোলার। তো এটা বোঝার জন্য তোমাকে পড়তে হবে, শুনতে হবে, বিষয়গুলো ভালো করে জানতে হবে, আর এইখানে সেটা পারবে জানতে। আমরা এখানে কমন দিব না, বাট কম্প্রিহেন্সিভ একটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করো। আমরা কমন দিব না, আমি কমন দিতে পারবো না, ক্লিয়ার? আমি কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং দিতে পারবো। প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ দেখো প্রথম জেনারেশন, মানে মনে করো তুমি তোমার বাবা মার প্রথম সন্তান, বা তুমি তোমার ফ্যামিলির প্রথম সন্তান যে স্কুলে যাচ্ছে, ওই জন্য বলছে প্রথম। সামটাইমস দ্য ফার্স্ট জেনারেশন, প্রথম জেনারেশনে যে লার্নার, কেউ তারা শিখেনি, পড়াশোনা করেনি, হতে পারে। তো এরা ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণটা কি? তোমাকে প্রথম শিক্ষার্থী হিসাবে ভাবতে হবে। বাড়িতে কেউ সাহায্য করার নেই, এক তো অবশ্যই, কারণ কি বাড়িতে তো মানে যে তাকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, সেটার জন্য যদি কেউ, ছোট বাচ্চাগুলো যারা আছে তারা, অবশ্যই হতে পারে সেটা একটা কারণ। বাড়িতে অনেক কাজ করতে হয়,
আমরা জানি না বাড়িতে অনেক কাজ করতে হয় কি না হয়। যদি না কাজ করতে হয় আমরা কি করে জানবো? যদি সে ফ্যামিলি খুব ভালো হয়, পড়াশোনা করে নিই, ঠিক আছে, ওর অন্য কোনো ফ্যামিলি ভালো, তাহলে ও কাজ করতে হবে না। পড়াশোনার চেষ্টা নেই, জানি না। শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়, যদি তোমরা এটা এই হিসাবে কারণ ধরতে পারো। আর যদি একটা নর্মাল ভাবে বোঝো যে আমরা বাংলা জানি এবং সে বাংলা শিখেছে এবং সে সেই স্কুলে যাবে যে স্কুলে বাংলা পড়ানো এবং প্রথম জেনারেশনের লার্নার, আর সে মাতৃভাষায় প্রথম জেনারেশনের যেটা লার্নার রয়েছে যারা, তারা সবসময় দেখবো আমরা বিশেষ করে মাতৃভাষার শিক্ষা যেটা সে বাড়িতে শিখেছে তার মায়েরদের কাছ থেকে। তো বাড়ি তাহলে অমনোযোগী হতে পারে এই কারণের জন্যই, এটা আমরা কারণ হিসাবে ধরতে পারি যে বাড়িতে কেউ সাহায্য করা তাদের নেই। অনেক কাজ আমরা জানি না, পড়াশোনার চেষ্টা নেই, হতে পারে সে চেষ্টা আমার বাড়ির কেউ পড়াশোনা করেনি আমি করতে পারবো এই হিসেবে চেষ্টা থাকতে পারে। শিক্ষকের ভাষা বুঝতে পারেনি, পড়ছে তো বাংলায়। তাহলে এখানকার যদি বেস্ট দেখতে চাই আমরা, ভাষা বুঝতে অসুবিধা হয়, হতে পারে, বাট কেউ সাহায্য করার নেই, যার ফলে একটা তার মধ্যে অমনোযোগী ভাব হয়তো চলে আসতে পারে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলা হচ্ছে 26, শিশু কেন্দ্রিক শিক্ষার জন্য কাকে বলে? এটাকে রট মেমোরাইজেশন কোশ্চিন, এটা রট মেমোরাইজেশন কোশ্চিন। এবং আমি তোমাদের কাজ দিচ্ছি এটা যে তোমরা ক্লাসের শেষে অবশ্যই কমেন্ট তো করবেই, লাইক তো করবেই এবং ক্লাসটাকে শেয়ার করবে অবশ্যই। এবং তাছাড়াও এই প্রশ্নের যেটা উত্তর হবে সেই উত্তরটি বাদে অন্যান্য যে ব্যক্তিগুলো রয়েছেন সেই ব্যক্তিগুলোর মেইন কাজ কি বা তার সে আমাদের মানে বিশেষ করে আমাদের যে ক্লাস, মানে এদের নাম দেওয়া রয়েছে, নিশ্চয়ই তো কেউ না কেউ কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা তার কোনো অবদান রয়েছে শিক্ষাক্ষেত্রে, সেই অবদানটা তোমাকে তাকে শর্ট পয়েন্টে কমেন্ট বক্সে লিখতে হবে। তো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক আমরা সবাই জানি সেটা হচ্ছে রুশো। রুশো বলা হচ্ছে কি, এরপর বলা হচ্ছে আমার বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? এখানে যে নামগুলো দেওয়া রয়েছে থার্স্টন, গার্ডনার, ক্যারেল, স্পিয়ারম্যান, কে? আমরা ভালো করেই জানি দ্বিউপাদান তত্ত্ব কার? স্পিয়ারম্যানের। স্পিয়ারম্যানের, তাহলে অবশ্যই গার্ডনারের বহুমাত্রিক উপাদান তত্ত্ব। উপাদানের তত্ত্বগুলোর নাম দেওয়া রয়েছে, এক নাম্বার দেওয়া রয়েছে একক উপাদান তত্ত্ব, আলফ্রেড বিনেট। কারণ একক উপাদানমূলক তত্ত্ব, একক উপাদান তত্ত্ব ওখানে দেওয়া ছিল না, আলফ্রেড বিনেটের নাম দেওয়া ছিল না, যার ধরুন নেক্সট যে ছিল সে দ্বিউপাদান তত্ত্ব, কে? স্পিয়ারম্যান। মাল্টিফ্যাক্টর থিওরি, বহু উপাদান তত্ত্ব, থর্নডাইক। প্রাথমিক মানসিক দলগত উপাদান তত্ত্ব, থার্স্টন। ট্রাইডাইমেনশনাল থিওরি ওর স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, ত্রিমাত্রিক তত্ত্ব বা সংগঠন সংক্রান্ত তত্ত্ব, গিলফোর্ড। স্যাম্পলিং থিওরি, বাছাই তত্ত্ব, থমসন। এবং হায়ারার্কি থিওরি, বাট এবং ভার্নন। গার্ডনার মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, মাল্টিফ্যাক্টর নয়, বহুপাদান তত্ত্ব হচ্ছে থর্নডাইক, মাল্টিফ্যাক্টর বাট মাল্টি ইন্টেলিজেন্স যে থিওরি সেটা হচ্ছে কি গার্ডনার। সেই ইন্টেলিজেন্সকে কি করেছেন? আলাদা আলাদা ভাবে ভাগ করেছেন। কথাটা বুঝতে পারলে? কথা বুঝতে পারলে? এবং এগুলো আমরা অবশ্যই পরবর্তীকালেও আলোচনা করব। নেক্সট প্রশ্ন, কোশ্চিন নাম্বার 28, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর কি? কারণ শিশুর তোমাকে বুঝতে হবে এতে কি হয়। সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর জ্ঞান বৃদ্ধি হয়, কল্পনা বিকশিত হয়, কঠিন শব্দ আয়ত্ত হয়, চরিত্র গঠন হয়। এখানকার মধ্যে বেস্ট যদি সব থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে আমার জ্ঞান বৃদ্ধি, নলেজ ডেভেলপমেন্ট হচ্ছে সাহিত্য পাঠ করছে, যার ফলে কল্পনা বিকশিত হতে পারে, কঠিন শব্দ হতে পারে, বাট বেস্ট এবং সব থেকে বেশি সেটা হচ্ছে জ্ঞান বৃদ্ধি হয়। আমরা পড়ছি বিষয় মানে আমাদের নলেজ বাড়ছে। কথাটা বুঝতে পারলে? এই গেল ব্যাপার। নেক্সট কোশ্চিন 29, আর একটা কোশ্চিন রয়েছে, যারা তোমরা লাইক অবশ্যই করবে একটু করে, বেশি বলবো না বাট করে নিবে, এবং বন্ধু বান্ধব অবশ্যই তাদেরকে শেয়ার করবে এবং পরবর্তীকালে এই ক্লাসগুলো রেগুলারলি ফলো করার চেষ্টা করো। এই ক্লাসগুলো আমরা কিন্তু দিতেই থাকবো, পরপর চলতেই থাকবে, বুঝতে পারলে? শুধুমাত্র প্রশ্নটা হচ্ছে শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ওকার এমং চিলড্রেন ডিউ টু, শুধু বংশগতির কারণে, শুধু পরিবেশের কারণে, বড় হওয়ার কারণে? প্রথম দুইয়ের সমন্বয়ে। আমরা জানি ব্যক্তি বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণ হচ্ছে বংশগতি এবং পরিবেশ, এই দুটো কারণের জন্যই কিন্তু আমার ব্যক্তি বৈষম্য দেখা দিতে পারে। তাহলে উত্তর হচ্ছে আমার 29-এর ডি। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে, বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? বারবার একই বানান ভুল করা সম্ভাব্য কারণ কি হতে পারে? শিখন অক্ষমতা,
দৃষ্টিহীনতা, ভুল করার প্রবণতা, কম বুদ্ধি। আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা শিখন অক্ষমতা। ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া বিভিন্ন ধরনের আছে এবং বহু ক্লাস করিয়েছি আমি এগুলো, এবং আরো করাবো তোমরা যদি বলো যে হ্যাঁ আমাদের ক্লাস চাই। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের শিখন অক্ষমতা। কথাটা বুঝতে পারলে? এই গেল আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আমরা পরবর্তীকালে এই ক্লাস করে থাকবো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরাতন তারা অবশ্যই শেয়ার করবে, এবং ক্লাসটি কেমন হলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যে কাজটা তোমাকে আমি দিয়েছি কমেন্ট বক্সে লেখানো, সেই কাজটা তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।